Why do firms stay in the business despite zero profit situation? Zero profit situation and firms intention to stay in the market. একটা ফার্ম জিরো প্রফিট অর্জন করার পরেও আপনি কেন মার্কেটে স্টে করবেন? তাহলে আমরা একটু অন বাই অন স্টেপ যাই, তাহলে আপনার জন্য আরো ক্লিয়ার হবে। মনে করেন আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকা আপনি ব্যাংকে রেখে দিলেন। ফর এক্সাম্পল, আপনি আপনার টাকা রয়েছে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ 1000 টাকা, and invested or deposited, আমরা দুটোকে ইনভেস্টমেন্ট হিসেবে লিখি, ইনভেস্টেড in bank for 50 টাকা প্রফিট। আপনি যদি ব্যাংকে রাখতেন, কারণ ইসলামিক শরিয়া ভিত্তিক যে ব্যাংক রয়েছে তারা নরমালি ইন্টারেস্ট বলে না, প্রফিট বলে। অন্য সব ব্যাংকও নরমালি প্রফিট হিসেবেই আখ্যায়িত করতে চায়। সো আমরা তাহলে এখানে ব্যাংকের বিষয়টা প্রথমে রেখে দিচ্ছি। 1000 টাকা যদি আপনি ব্যাংকে ইনভেস্ট করেন, you will get 50 টাকা as your profit। আপনি যদি ব্যাংকে না রাখেন, ফর এক্সাম্পল আপনি ব্যাংকে টাকাটা রাখলেন, আপনি সেই টাকা ব্যাংকে না রেখে আপনি আপনার ব্যবসায়ে বিনিয়োগ করলেন, এবং ব্যবসায়ে বিনিয়োগ করার পরে আপনি বছর শেষে পেলেন হচ্ছে, ফর এক্সাম্পল you can also invest money, generate revenue of টাকা revenue also includes your investment and sales proceeds। revenue normally আপনার sales proceeds এবং investment যেহেতু indicate করে থাকে, so that you will definitely identify your opportunity। So you will generate 1000, for example 80 টাকা, and your explicit cost is টাকা 30। In that case, what will be your profit? Explicit cost is টাকা 30 and your revenue is 1080, and you have also 50 টাকা profit from bank investment. So from option on, you have opportunity to generate revenue of টাকা 1050। Option 2, you have opportunity to
generate revenue of taka 1080. And now if we compare these two options, we will get no more profit from option 1. So greater opportunity to have revenue from any option, যে কোনো একটা অপশন থেকে আপনি কতটা গ্রেটার অপরচুনিটি পেতে পারেন। That will indicate আমরা যদি দুইটাকে বিয়োগ করে দিই তাহলে চলে আসবে। So you have also greater opportunity is taka 30 from option 2 generative, but taka 30 is your explicit cost, so you have to deduct explicit cost, and explicit cost in option 2 is আপনার টাকা 30 রয়ে গেছে। টাকা 30 বেশিও হতে পারে, টাকা 30। So you have the opportunity to generate profit. Right now we have profit is basically profit is 0, but the option 1 and option 2 indicate implicit cost or opportunity cost. This is the cost, that's why firm stay in the market, because if they did not invest money in the market, they will incur loss of taka 50. That's why they will stay in the market. So for there has implicit cost of taka 50 in both investment. That is why firm will stay in the market. We can also say the opportunity cost of taka 50 এর জন্য একটা জিরো প্রফিট সিচুয়েশনে ফার্ম মার্কেটে স্টে করবে। এখন যদি এখন যদি আপনার 50 টাকা এক্সিট করতো তাহলে মার্কেটে ফার্ম এক্সিস্ট করতো না, তারা মার্কেট থেকে লিভ করতো। ফর এক্সাম্পল আপনার অপরচুনিটি কস্ট ইজ গ্রেটার অপরচুনিটি কস্ট অপশন 2 থেকে আপনার রয়েছে, এখানে বলাই হয়েছে 30 টাকা। ফর এক্সাম্পল আপনার এখানে অপরচুনিটি কস্ট যদি 50 টাকার 30 টাকা না হয় 40 টাকা হতো, তাহলে আপনার অপরচুনিটি কস্ট অপশন এ তে বেশি থাকতো, সেক্ষেত্রে আপনি উইল লিভ ফ্রম দ্য মার্কেট। ফর এক্সাম্পল এখানে 30 না হয় 50 হতো, সেক্ষেত্রে দেখা যেত ইউ উইল নট স্টে ইন দ্য মার্কেট, ইউ উইল ইনভেস্ট ইউর মানি ইন এ ব্যাংক। কারণ আপনি যদি মার্কেটে স্টে করেন, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু জেনারেট সাম প্রফিট ইন দ্য নেক্সট ইয়ার। That is why they will stay in the market. এই জিরো প্রফিট সিচুয়েশনে স্টে করার একটাই কারণ হচ্ছে এক্ষেত্রে আপনার প্রফিটটা জিরো হবে। যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, ফর এক্সাম্পল আপনার যে
এক্সপ্লিসিট কস্ট থেকে আপনার অপশন, দুইটা অপশনের মধ্যে যে পার্থক্য কোনো কারণে নেগেটিভ হলে ইউ লিভ দ্য মার্কেট। ইজ ইট ক্লিয়ার? দুইটার মধ্যে পার্থক্য জিরো হওয়ার পর্যন্ত তারা মার্কেট স্টে। যদি এটা কোনো কারণে পজিটিভ হয়, ফর এক্সাম্পল অপশন ওয়ানে আপনার ইমপ্লিসিট কস্ট রয়েছে 20 টাকা, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি স্টে করবেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার নর্মাল প্রফিট। কিন্তু জিরো হচ্ছে জিরো প্রফিট সিচুয়েশন। আর যদি আপনি সেক্ষেত্রে কোনো কারণে প্রফিট নেগেটিভ চলে আসে, ইউ উইল ডেফিনেটলি leave from the market or shut down your business and start another business. This is the basically cause. That's why you will stay in the market in zero profit situation. Next, আমাদের যে topic of discussion, সেটা আমরা স্লাইডে লিখি না। আরেকটা বিষয় আছে, লং রানে কেন সাপ্লাই গ্যাপ আপওয়ার্ড হয়ে থাকে কম্পিটিটিভ মার্কেটে, লং রান এন্ড শর্ট রান সিচুয়েশন। এই বিষয়টা আপনারা না দেখলেও হবে, আমরা একটু শর্টলি ডিসক্রাইব করলাম, চ্যাপ্টারে চলে যাই, মুভ টু আওয়ার নেক্সট চ্যাপ্টার। মনোপলি মার্কেট। মনোপলি নাম দ্বারাই বোঝানো হচ্ছে ইউ আর দ্য অনলি ওয়ান পারসন ইন দ্য মার্কেট। দ্যাট মিনস যে মার্কেটে দর কষাকষির মাধ্যমে কোনো পণ্যের দাম নির্ধারিত হয় না, মার্কেটে একটা পণ্যের জন্য একজন মাত্র বিক্রেতা থাকে, ক্রেতার সংখ্যা একাধিক থাকতে পারে, এবং বিক্রেতা যে পণ্যের যে দাম নির্ধারণ করে থাকে সেই দামে ক্রেতা পণ্য ক্রয় করতে বাধ্য থাকে, সেই মার্কেটকে মূলত মনোপলি মার্কেট বলা হয়ে থাকে। এক্ষেত্রে মনোপলিস্টিক কম্পিটিশন নামে একটা এক্ষেত্রে মনোপলিস্টিক কম্পিটিশনে সামান্য কিছু প্রোডিউসার থাকে, কিন্তু মনোপলি মার্কেটে নরমালি একজনই থাকে। So monopoly is a market where there has only one producer or supplier of a product, and there has so many buyers to buy any specific product at a specific price. This market is called monopoly market. So এখন আপনার monopoly কেন হয়ে থাকে? আপনি মনে করেন যে monopoly arise হয়ে থাকে আপনার ন্যাচারাল রিসোর্সের শর্টেজের কারণে। ন্যাচারাল রিসোর্সের শর্টেজ কিরকম? ফর এক্সাম্পল, you are the sole supplier, or only you have the capability to supply any specific product or the raw materials of producing any specific product, সেটাকে বলা হয়ে থাকে monopoly resources. That means আপনার কাছে ওই পণ্য উৎপাদনের জন্য শুধু আপনার কাছেই রিসোর্স রয়েছে, সেটাকেই বলা হয়ে থাকে monopoly market. So you have number on monopoly resources. That means you are the only supplier. Monopoly resources, you are the only supplier, or you are the owner or supplier of any resources you may have the ability to supply the raw materials of any প্রোডাক্টের আপনার শুধু আপনারই যখন সাপ্লাই অ্যাবিলিটি থাকবে তখন সেটাকে মনোপলি অফ রিসোর্সেস বলা হয়ে থাকে। আপনি একাই শুধু উৎপাদন করতে পারেন, অথবা আপনার কাছে শুধু র ম্যাটেরিয়াল সাপ্লাই রয়েছে, অথবা
আপনি শুধু না, সেক্ষেত্রে যে সিচুয়েশন সৃষ্টি হয়ে থাকে তখন মনোপলি অ্যারাইজ হয়ে থাকে। সো দিস ইজ দ্য নাম্বার 1 causes of arising monopoly. Then number 2, government created monopoly. আপনার কাছে রিসোর্স আছে কিন্তু গভর্নমেন্টও কোনো কোনো সময় মনোপলি মার্কেট ক্রিয়েট করে থাকে। দ্যাট মিন্স আপনি একজন ব্যক্তিকে লাইসেন্স দিয়ে থাকে ওই পণ্য উৎপাদনের জন্য, অথবা গভর্নমেন্ট নিজেই কোনো প্রোডাক্ট উৎপাদন এবং সরবরাহ করে থাকে জনগণের জন্য। সেই সিচুয়েশনকে বলা হয়ে থাকে গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি মার্কেট। দ্যাট মিন্স সরকার কোনো ব্যক্তিকে শুধু, যেমনটা মনে করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অথবা এসিআই কোম্পানি থেকে গভর্নমেন্ট শুধু রাইট দিল যে আপনারা শুধু করোনার ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহ করবেন, সেটাকে বলা হয় গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি অথবা গভর্নমেন্ট রেগুলেশন ক্রিয়েটেড মনোপলি মার্কেট। অথবা গভর্নমেন্ট যদি বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে শুধু লাইসেন্স দিয়ে থাকে কোনো করোনা কোনো ভ্যাকসিন এনে বাংলাদেশে সরবরাহ করতে, সেটাকে গভর্নমেন্ট ক্রিয়েটেড রেগুলেশন বলা হয়ে থাকে। বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি এজন্য বলা হয়েছে, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ সরকারি মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন এবং আর্থিক খাত বিবেচনা করে এটা করে থাকে। অথবা কোনো একটা প্রতিষ্ঠানকে দিল, সেটাকে গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি বলা হয়ে থাকে। সো গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি মিন্স when God gives full right to produce or distribute any product to any organization is called created monopoly. যখন গভর্নমেন্ট শুধু একজন ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে রাইট দিয়ে থাকে, তখন সেটাকে বলা হয় থাকে গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি। ইভেন government may give restriction to produce or supply product. Even government may give restriction to distribute any product is called created monopoly. এটাকে সরকার নির্ধারিত মনোপলি বলা হয় থাকে। যেমন গভর্নমেন্ট রেস্ট্রিকশন আপনাকে উৎপাদন করতে পারবেন না, বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি শুধু পণ্য উৎপাদন করবে, সেটাকেই বলা হয় গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড মনোপলি। এক্সাম্পল, if this drug administration authority solely produce COVID-19 ভ্যাকসিন, সেটাকে বলা হবে গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড মনোপলি। নাম্বার 3, প্রোডাকশন প্রসেস। মানে কোন গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড মনোপলি ছাড়াও প্রোডাকশন প্রসেসের কারণে মনোপলি ক্রিয়েট হয়ে থাকে, সেটাকে বলা হয় নরমালি ন্যাচারাল মনোপলি। ন্যাচারাল মনোপলি বেসিক্যালি সৃষ্টি হয়ে থাকে যখন একটা ফার্ম কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা নিয়ে কোনো মার্কেটে
কোন একটা পণ্য বা সেবা একটা মার্কেটে সরবরাহ করে থাকে, যেটা অন্য কেউ সরবরাহ করে না, কিংবা অন্য কেউ সরবরাহ করে থাকলে কিন্তু তার চেয়ে কম মূল্যে সরবরাহ করে থাকে এবং ক্রেতাদেরকে আকৃষ্ট করে থাকে, সেটাকে বলা হয় ন্যাচারাল মনোপলি অর প্রোডাকশন প্রসেস মনোপলি। সো নাম্বার 3 is production process or natural monopoly. Production process or natural monopoly. So production process when any স্যার মনোপলিটা আরেকবার বলবেন, আমার নেটটা একটু স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। of course মনোপলি হচ্ছে যখন একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠান কোন পণ্য বা সেবা সরবরাহের একচ্ছত্র অধিকার ভোগ করে থাকে, সেটাকেই বলা হয় থাকে মনোপলি। আবার যদি অন্য কথায় মনোপলি বলি, মনোপলি বলতে বোঝানো হয় যখন একটা মার্কেটে শুধু একজন ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ করে থাকে এবং তার কোনো ক্লোজ সাবস্টিটিউট থাকে না, সেটাকে মনোপলি বলা হয়ে থাকে। আর এই যে আমরা তিনটে কজ বলতেছি, এটাতে মনোপলি কিভাবে ক্রিয়েট হয়ে থাকে। যেমন প্রথমটা হচ্ছে মনোপলি রিসোর্সেস। আপনার কাছে শুধু কোনো পণ্য উৎপাদনের র মেটেরিয়ালস রয়েছে, তখন সেটাকে বলা হয় মনোপলি রিসোর্সেস, যার কারণে অন্য কেউ পণ্য উৎপাদন করতে পারেন এবং আপনি শুধু আর পণ্য বিক্রি করে থাকেন। তার ফলে কি হলো, আপনি দ্য অনলি অন সাপ্লায়ার অফ দ্য প্রোডাক্ট, দেয়ার হ্যাজ নো আদার সাপ্লায়ার। কথাটা সংজ্ঞার সাথে মিলে গেল। দেন গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি হচ্ছে গভর্নমেন্ট যখন কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো একটা পণ্য বা সেবা সরবরাহের অধিকার দিয়ে থাকে, সেটাকেই বলা হয় থাকে গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি। যেমন ভ্যাকসিন কো স্কোর কিংবা এসিআই কে গভর্নমেন্ট বললো আপনার করোনা ভ্যাকসিন যে কোনো দেশ থেকে, কিছু দেশের কথা বললো, ওখান থেকে এনে আপনারা শুধু বাংলাদেশে সাপ্লাই করবেন, ফর এক্সাম্পল এসিআই কে দিল, তখন এসিআই হবে এই মার্কেটের মনোপলি। এটা হচ্ছে গভর্নমেন্ট রেস্ট্রিকশনের কারণে। অথবা বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি সোললি প্রডিউস দ্য কোভিড-19 ভ্যাকসিন, সেটাকেও গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি বলা হয় থাকে। তখন অন্য কেউ এই অধিকার ভোগ করবে না, গভর্নমেন্ট যখন রেগুলেশন দিয়ে থাকে। যেমন বাংলাদেশ ব্যাংক যখন রেগুলেশন দিচ্ছে এই করোনাকালীন সময়ে যে আপনারা শিফটিং করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন, সেই নিয়ম অনুযায়ী চলতে থাকে। ঠিক তেমনি ভাবে পণ্য সরবরাহ কিংবা সেবা সরবরাহের ক্ষেত্রে গভর্নমেন্ট এরকম রেস্ট্রিকশন দিতে পারে, সেটাকে গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি বলা হয়ে থাকে। দেন প্রোডাকশন প্রসেস অর ন্যাশনাল মনোপলি। প্রোডাকশন প্রসেস অথবা ন্যাশনাল মনোপলি এর জন্য বলা হয়েছে স্যার মনোপলিতে স্যার একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান সীমাবদ্ধ থাকে, এরকম টাইপের স্যার। এক্স্যাক্টলি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই পণ্যটা উৎপাদন, সরকারও হতে পারে অথবা আপনি একজন প্রতিষ্ঠানও হতে পারেন। মনে করেন আপনি একটা অনলাইন বিজনেস শুরু করলেন, আপনাকে গভর্নমেন্ট অথরিটি দিয়েছে, শুধুই আপনি করবেন, সেটা হচ্ছে মনোপলি। আবার প্রোডাকশন প্রসেস, মনে করেন যে আপনি কোনো প্রোডাক্ট উৎপাদন করবেন, আপনার কাছে র রিসোর্স রয়েছে, অন্য কারো কাছে নাই, সেক্ষেত্রে আপনি যদি মনোপলি বুক করে থাকেন, সেটাকেও মনোপলি বলা হয়। আর ন্যাচারাল মনোপলি আর প্রোডাকশন প্রসেস আরেকটু ক্লিয়ার করে যদি আমরা বলি, ফর এক্সাম্পল আপনি কোনো একটা মেশিনারি কিংবা আপনার কোনো স্কিল লেবার রয়েছে, এই কারণে আপনি প্রোডাক্টটা কম মূল্যে উৎপাদন করতে পারেন অন্য দুই একজন মনে করেন যে মার্কেটে কম্পিটিটর থাকা সত্ত্বেও। এর কারণে আপনি কাস্টমারকে বেশি আপনার প্রতিষ্ঠানের দিকে মুভ করতে পারেন, সেটাকেও আপনার মনোপলি বলা হয়ে থাকে। সো when any producer get sole right enjoy sole right to produce any specific product at low cost due to having skill, manpower, having skilled manpower or resource or
টেকনোলজিও বলা যায়। টেকনোলজি বেসিক্যালি দ্য অ্যাবিলিটি টু ইউজ টুলস অ্যান্ড টেকনিক, সেজন্য টেকনোলজি বলা হয়ে থাকে। তো স্কিল ম্যান পাওয়ার রয়েছে অথবা টেকনোলজি রয়েছে। দেন when any producer enjoys sole right to produce any specific product lower cost, যদি আমরা অন্যের সাথে কম্পেয়ার করি তাহলে লোয়ার হবে, due to having skill, manpower or technology, then other two or more firms, then monopoly is created. যখন এরকম কোনো সে প্রোডাক্ট উৎপাদন স্কিল ম্যান পাওয়ার বা টেকনোলজি এসিড করে থাকবে অন্যের চেয়ে কম খরচে উৎপাদনে, দেন তারা ওই ফার্ম দেন তখনও মনোপলি ক্রিয়েট হয়ে থাকে। দিস সিচুয়েশন ইজ কল্ড প্রোডাকশন প্রসেস মনোপলি অর ন্যাচারাল মনোপলি। প্রোডাকশন প্রসেস, আপনি প্রোডাকশন প্রসেসে স্কিল ম্যান পাওয়ার দিয়েছেন অথবা ন্যাচারালি আপনি কিছু টেকনোলজি কিংবা ম্যান পাওয়ার অ্যাচিভ করেছেন, এটাকে বলা হয় প্রোডাকশন প্রসেস মনোপলি। সো মনোপলি হচ্ছে আপনি একাই কিংবা আপনার কোনো কম্পিটিটর রয়েছে, বাট দে আর নট অ্যাকচুয়ালি কম্পিটিটর বিকজ অফ লো কস্ট অফ প্রোডাকশন অফ ইউর প্রোডাক্ট। এখন সেটা কিভাবে ক্রিয়েট হয়ে থাকে, আপনার মনোপলি রিসোর্স রয়েছে, অন্যকে আপনার কাছে রিসোর্স নেই, যেমন সেটাকে প্রোডাকশন প্রসেস মনোপলি বলা হয়ে থাকে। আপনার গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি হচ্ছে গভর্নমেন্টের একটা রেস্ট্রিকশন দিয়েছে আপনার ওই পণ্য উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে মনোপলি ক্রিয়েট হয়ে থাকে সেটাকে বলা হয় গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলি। দেন প্রোডাকশন প্রসেস অর ন্যাচারাল মনোপলি হচ্ছে আপনি প্রোডাকশন প্রসেসে কোনো ফ্যাসিলিটিস এনজয় করার কারণে অন্যের থেকে কম মূল্যে পণ্য উৎপাদন করতে পারলে সেটাকে বলা হয়ে থাকে প্রোডাকশন প্রসেস মনোপলি। এই তিনভাবে নর্মালি মনোপলি ক্রিয়েট হয়ে থাকে। দেন মনোপলি ভার্সেস কম্পিটিশন, এটা বেসিক্যালি মনোপলি মার্কেটে নরমালি একজন ব্যক্তি থাকে এবং একজন ব্যক্তি সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে। আর কম্পিটিটিভ মার্কেটে দেয়ার আর সো মেনি সাপ্লায়ার্স অ্যান্ড consumer, they normally sell on product in a single price. তাহলে আমরা একটু ডিফারেন্স আকারে বলি তাহলে আপনাদের জন্য ইজি হবে। monopoly versus competition. In the monopoly market, there has only one producer of product or services there has many producer of same product or services. Number two, monopoly, they can charge price at its own. Producer determine product price. But in that case, negotiation between supplier and
customer determine price. Monopoly market normally abnormal profit অর্জন করে থাকে। Normally generate profit generate normal profit. And monopoly market ইচ্ছে করলে যে কোনো ব্যক্তি প্রবেশ এবং প্রস্থান করতে পারে না। There as entry and exit restriction there has no entry and exit restriction. এখানে ইচ্ছা করলেই যে কেউ এন্ট্রি এবং এক্সিট করতে পারে। There has no close substitute এখানে substitute and alternative are available. এখানে কোনো সাবস্টিটিউট নেই, আর এখানে সাবস্টিটিউট এন্ড অল্টারনেটিভস আর अवेलेबल। সো মনোপলি এবং কম্পিটিটিভ মার্কেটের মধ্যে পার্থক্য হচ্ছে যে, তাহলে পার্থক্যটা হলো আমরা পেলাম অনলি অন প্রোডিউসার, এখানে অনেক থাকে, প্রোডিউসার ডিটারমাইন করে প্রাইস, ওখানে নেগোসিয়েশন কাস্টমার এবং সাপ্লায়ার মাধ্যমে নরমালি অ্যাবনর্মাল প্রফিট অর্জন করে থাকে। এখানে নরমাল প্রফিট অথবা জিরো প্রফিট অর্জন করবে, নরমাল প্রফিট অর জিরো প্রফিট। এখানে তারা অর্জন করে থাকে নরমাল প্রফিট, অ্যাবনর্মাল প্রফিট, আর এখানে নরমাল প্রফিট আর জিরো প্রফিট অ্যাচিভ করে থাকে। দেয়ার হ্যাজ এন্ট্রি এন্ড এক্সিট রেস্ট্রিকশন, তারা ইচ্ছে করলে এন্ট্রি করতে পারে না এবং এক্সিট করতে পারে না, বাট দেয়ার হ্যাজ নো এন্ট্রি এন্ড এক্সিট রেস্ট্রিকশন। যেমন আপনি এসিআই ফার্মকে সরকার অনুমতি দিল যে আপনি শুধু এই পণ্যটা উৎপাদন করবেন, সেক্ষেত্রে এন্ট্রি করার পর তারা যদি কোনো কারণে দেখে যে দে আর নট অ্যাচিভিং সো মাস মার্কেট অফ দ্য প্রোডাক্ট, তারা ইচ্ছে করলে এক্সিট করতে পারে। গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে রেস্ট্রিকশন করতে হবে। and entry and restriction competition মার্কেটে কোনো ধরনের বাধা নিষেধ ইচ্ছে করলে আপনি এন্ট্রি করতে পারেন, ইচ্ছে করলে এক্সিট করতে পারেন। there has no close substitute, কোনো বিকল্প নেই। আর কম্পিটিটিভ মার্কেটে there has so many substitute and alternatives are available। এটা হচ্ছে মূলত পাঁচটা পার্থক্য, এছাড়া আরো অনেক পার্থক্য থাকতে পারে। এটা আপনারা যখন স্টাডি করবেন আর অনেক কিছু পেয়ে যাবেন। Then key issue profit maximization in the competitive market, সেই বিষয়টা আমরা একটু আগে গ্রাফটা দেখে আসি, তারপর আমরা ম্যাথ নিয়ে ডিসকাস করব। আমাদের প্রত্যেকটা ফার্মের ক্ষেত্রে এই সাইডটা ইন্ডিকেট করে our price or profit and this side indicate your quantity. This side indicate your quantity. So this is profit or price of the product. This is basically your quantity.
So in price line marginal cost আমরা জানি একটা ফার্ম তখনই প্রফিট ম্যাক্সিমাইজ করবে যখন মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান হবে। সো আমাদের মার্জিনাল কস্ট লাইন কিরকম ছিল? কস্ট লাইন নরমালি আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। দ্যাট মিন্স প্রথম দিকে কম থাকে পার ইউনিটের জন্য কস্ট, ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তে থাকে। এটা প্রত্যেক ফার্মের জন্য একই সত্য বিদ্যমান। and marginal revenue প্রাথমিক পর্যায়ে বেশি থাকে। ফর এক্সাম্পল this is marginal revenue পর্যায়ক্রমে কমতে থাকে, কিন্তু কম্পিটিটিভ ফার্মে marginal revenue always remain the same। এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা ফিক্সড প্রাইস নির্ধারিত হবে এবং সেই দামে পণ্য সবসময় ক্রয় এবং বিক্রয় হবে। কিন্তু এই মনোপলি মার্কেটে আপনি একজন ক্রেতা একজনের কাছে বিক্রি করবে, বিক্রেতার কাছে বিক্রি করবে, বিক্রেতা ক্রেতার কাছে বিক্রি করবে, সে প্রথম ইউনিটের জন্য বেশি চার্জ করতেই পারে, পরবর্তী ইউনিটের জন্য পর্যায়ক্রমে কমিয়ে দেয়। এই জন্য যদি 1000 কাস্টমার ফর এক্সাম্পল মার্কেটে রয়েছে, ফর এক্সাম্পল দিস ইজ 1000 কাস্টমার মার্কেট, আপনি প্রথম ইউনিট বিক্রির জন্য যে চার্জ করেছেন মনোপলিস্ট হিসেবে, পরবর্তী ইউনিটের জন্য তার চেয়ে কম দাম চার্জ না করলে মার্কেটে পণ্য ক্রয় বিক্রয় হবে না। এটা হচ্ছে ডিমান্ড প্রাইস এবং ডিমান্ড প্রাইসের সাথে কম্পিটিটিভ এর সাথে সম্পর্ক। কিন্তু পারফেক্ট কম্পিটিশনে এই বিষয়টা মিসিং। দ্যাট মিন্স দাম ফিক্স নির্ধারণ হয়েছে, সুতরাং রেভিনিউ ফিক্স থাকবে। সো this is our basically price line. This is price line 2 indicate. That means in that case this situation will reach our maximum profit situation. So this is your marginal cost. এই গ্রাফ দিয়ে বেসিক্যালি ততটা বেশি বোঝা যায় যখন আপনারা নেতে যাবেন, তখন বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে। and this is marginal revenue। আমরা আগের ম্যাথে দেখছিলাম মার্জিনাল কস্ট ক্রমান্বয়ে বাড়তেছে, বাট মার্জিনাল রেভিনিউ অলওয়েজ রিমেইন দ্য সেম প্রাইস লাইনের সাথে। So this line also indicate your quantity। এখন একটা কম্পিটিটিভ মার্কেটে ফার্ম কি করে থাকে? অ্যাবনর্মাল প্রফিট অর্জন করে থাকে, তাহলে সে তো মার্জিনাল রেভিনিউ যেখানে নির্ধারিত হয়েছে সেই দামে পণ্য বিক্রি করবে, সে অবশ্যই বেশি দাম নির্ধারণ করে তার পণ্য বিক্রি করবে। সো যেহেতু সে একা বিক্রেতা, সো প্রাইস অনুযায়ী সে তার পণ্যের ডিমান্ড নির্ধারণ করে। সো দিস ইজ দ্য প্রাইস টু, বাট আওয়ার সাপ্লাই ইজ সেম। As our supply is same, this line basically indicates your demand. That means this is your demand line. Competitive market demand line silo this line, price line basically, or the demand line. So this is your quantity, and in this situation this price, that means price 1, এই প্রাইসে সে পণ্য বিক্রি করবে, বাট ইন মার্জিনাল রেভিনিউ সিচুয়েশনে সে যদি কম্পিটিটিভ মার্কেট ক্লিয়ার করে তাহলে এই সিচুয়েশনে প্রাইসটাকে পণ্য বিক্রি করে। সো যখন সে প্রাইস 1 থেকে প্রাইস 2 বেশি চার্জ করতেছে, ইন দিস সিচুয়েশন হি ইজ জেনারেটিং সাম, এই যে সিচুয়েশনটা এটা হচ্ছে অ্যাবনর্মাল প্রফিট। আপনার মার্জিনাল রেভিনিউ শেষ ইউনিট থেকে আপনার এই পরিমাণ রেভিনিউ আসতেছে, কিন্তু প্রাইস আপনি এই পরিমাণ বিক্রি করতেছেন, আপনার তাহলে প্রাইস বেশি বিক্রি করার কারণে আপনার প্রফিট বেশি হচ্ছে, এবং সেটা সবসময় মনোপলি যেহেতু একজন ব্যক্তি, সে প্রফিট সবসময় ম্যাক্সিমাইজ করার জন্য অ্যাবনর্মাল প্রফিট অর্জন করবে। এখন যদি সে মার্জিনাল পয়েন্ট থেকে অন্য কোনো পয়েন্টে গিয়ে সে প্রোডাক্ট উৎপাদন করে, ফর এক্সাম্পল মার্জিনাল কস্ট এখানে আর উভয় গিয়ে পণ্য উৎপাদন করে, বাট she will not be able to generate more revenue. That's why this is the profit maximization point, and this point he will generate maximum revenue, because after that point
After that one, for example, this is your average cost. This is also your average cost. Average cost. After that one, সে যদি পণ্য উৎপাদন করে average cost বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে তার প্রফিটও কমে যাবে। এখানে average cost কমিয়ে he will make profit here. So যখন মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান হবে সেই পর্যায়ে একটা ফার্ম প্রফিট ম্যাক্সিমাইজ করে থাকে এবং সেখানে পণ্যের ডিমান্ড লাইন এখানে নির্ধারিত হবে এবং একটা মনোপলিস্টিক ফার্ম অ্যাবনর্মাল প্রফিট অর্জন করে থাকে। এটা যদি আমরা একটা কম্পিটিটিভ ফার্মের সাথে কম্পেয়ার করি, ফর এক্সাম্পল দিস ইজ দ্য কম্পিটিটিভ মার্কেট গ্রাফ। And this is the cost line. This is the marginal cost line. So, and in the competitive market, your marginal revenue line indicate the same. This is also your demand line, and this is also your price line. So all are same, but in the monopolistic one, marginal revenue, demand line, and price line are the different. That's why they generate abnormal profit. But in that case, you will generate normal profit. So, for example,